আসসালামু আলাইকুম, সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আরও একবার। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর কিন্তু বেশি দিন বাকি নেই, সামনেই আসছে আমাদের প্রিয় মাহে রমজান। আল্লাহ তাআলা আমাকে আর আমার পরিবারকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। সেই সাথে সাথে আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো যাতে আপনাদের রোজাটাও ভালোভাবে যায় আর আমাদের বছরটাও যেন অনেক ভালোভাবে যায়। সবাই যেন আমরা সুস্থ থাকি, আমাদের বাবা মারা যেন সুস্থ থাকে, এই কামনাই করছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ ভিডিওর মতো শেয়ার করব, মানে আমার রোজার প্রস্তুতিতে আমি কি কি করেছি সেটাই শেয়ার করব। যেহেতু আমরা দেশের বাইরে থাকি, আমাদের সাহায্য করার মতো তেমন কেউ থাকে না, তাই কিছু কাজ যদি আমরা আগে থেকেই করে থাকি তাহলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। যাদের কোনো সাহায্যকারী নেই বা বাইরে কাজ করতে হয় প্রতিদিন, তারা চাইলে বন্ধের দিনে একটা দিন আপনারা এই ছোটোখাটো কাজগুলো গুছিয়ে রাখতে পারেন, তাহলে হয়তো রোজার সময় আপনি একটু বেশি সময় পাবেন আল্লাহর ইবাদত করতে। তো আজকে আমি আমার এই রোজার প্রস্তুতিটাই আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক কাজ আমিও গুছিয়ে রেখেছি কিছু, তো আশা করি আপনাদের ভালো লাগবে। রোজার মধ্যে আমরা মাঝে মাঝে হালিমটা তৈরি করে থাকি, তো আমিও বাসায় মাঝে মাঝে তৈরি করি। আমি এ ধরনের স্যুপ মিক্স আর শানের হালিম মশলা দিয়ে হালিম বানাই। এই স্যুপ মিক্সটা যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায় আমাদের এখানে। এখানে সব ধরনের ডালগুলো মিক্স থাকে, তাই আলাদা করে মেশাতে হয় না। এই ডালটাকে আমি আগের দিন রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই। ভালো করে ধুয়ে নিয়ে পরের দিন এটাকে আমি সিদ্ধ করে নিই, কোনো কিছু দিতে হয় না, জাস্ট পানি দিয়েই সিদ্ধ করে নিই। তারপর পানি শুকিয়ে গেলে ঠান্ডা করে এটাকে একটা ফুড প্রসেসরে নিয়ে ব্লেন্ড করে নিই। এরপরে আমি বক্সে করে রেখে দিই। মানে হালিম বানাতে যেহেতু একটু লম্বা সময় লাগে, এভাবে ডালটা ব্লেন্ড করে পেস্ট করে রেখে দিলে জাস্ট হালিম মশলাটা দিয়ে মাংসটা রান্না করে এভাবে ডালটা অ্যাড করে দিলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি এটা ডিপে রেখে দিচ্ছি। পেঁয়াজু বানানোর জন্য আমি তুর ডাল আর মসুর ডাল ব্যবহার করে থাকি। তুর ডালটাকে আমাদের এখানে অনেকে খেসারি ডালও বলে থাকে, তো আমি দুটো ডাল মিক্স করে পেঁয়াজুটা তৈরি করে থাকি। ডালটাকে আমি জাস্ট 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখি, এরপরে পেস্ট করে নিয়ে আমার যতটুকু দরকার, যেহেতু আমার বাসায় মানুষ কম, আমি ওই হিসাবে দুটো বক্স করে এখন আপাতত রেখেছি। যখন লাগবে আমি এটা বের করে নিয়ে আমি পেঁয়াজু বানিয়ে নিতে পারবো। তো আমি এগুলোকে এখন ফ্রোজেন করে নিচ্ছি। আর যাদের হাতে একদমই সময় থাকে না, তারা চাইলে ডালের সাথে সব কিছু মেখে নিয়ে পেঁয়াজু বানিয়ে আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন, ঠিক আমরা অন্যান্য যে ফুডগুলো ফ্রোজেন করে রাখি ঠিক সেইভাবে। এখন আমি এই ডালের সাথে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, রসুন আর একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই পেঁয়াজুটা বানিয়ে নিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আধা ঘন্টার মতোই সময় লাগে এটা ঠিকঠাক মতো ফ্রোজেন হওয়ার জন্য। আধা ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে একটা জিপলক ব্যাগে এখন সংরক্ষণ করে নিচ্ছি। পেঁয়াজু মাখানোর ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এভাবে জিপলক ব্যাগে ভরে যদি পেঁয়াজুটা বানিয়ে রাখেন, তারপর জাস্ট তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আর স্বাদটাও কিন্তু একদম একই রকমই থাকে। যেটা বলছিলাম, পেঁয়াজুর মাখানোর ক্ষেত্রে আমি সামান্য একটু তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে এভাবে পেঁয়াজটা ভেজে নিলে, বা আপনি চাইলে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন, তাহলে সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো পেঁয়াজুটা মাখানোর ক্ষেত্রে এভাবে আমি হালকা একটু তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজুটা আমি বানিয়েছিলাম, যেহেতু এটা আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করব তাই। ছোলা ভাজি, যেটা রোজার সময় সবারই কম বেশি খাওয়া হয়। ছোলা ভাজি করার ক্ষেত্রে আমি মাঝে মাঝে 2 রকমের ছোলা ব্যবহার করে থাকি, মানে কালোটা আর চিকপিস যেটা বলে সেটা একসাথে করে এভাবে আগের দিন রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিই। আগের দিন ভিজিয়ে রাখলে হয় কি, আপনি যখন পরের দিন সিদ্ধ করবেন সেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পরের দিন আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো, লবণ আর সাথে কয়েকটা আলু দিয়ে সিদ্ধ করে নিই। যারা রোজার মাসে ছোলাটা সংরক্ষণ করতে চান, তারা এভাবে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট বক্স করে আপনারা রাখতে পারেন। যেহেতু ছোলাটা রেগুলারই রান্না করা হয়, তো আপনারা নর্মাল ফ্রিজে এটা কিন্তু সংরক্ষণ করতে পারেন যদি আপনারা রেগুলারই অল্প অল্প বের করে রান্না করতে চান। আর লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে আপনারা ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন।
হালিমের ডাল, পেঁয়াজুর ডাল, ছোলা এগুলো সবগুলো আমি এখন বক্স করে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দেব। যেগুলো নর্মাল ফ্রিজে থাকলে ভালো থাকবে সেগুলো নর্মাল ফ্রিজেই রাখবো, আর যেগুলো ডিপ ফ্রিজে রাখার প্ল্যান করেছি সেগুলো ডিপ ফ্রিজেই রেখে দেব। এভাবে আপনারা চাইলে রোজার আগে আমার মতো কিছুটা কাজ যদি গুছিয়ে রাখেন তাহলে কিন্তু রোজার সময় কাজটা অনেক সহজ হয়ে যাবে। রোজার সময় যেহেতু রান্নাবান্নাটা একটু বেড়েই যায়, আমাদের আদা রসুন এগুলোও আমাদেরকে পেস্ট করে রাখতে হয় আগে থেকেই। আমি সবসময় চেষ্টা করি ফ্রেশ আদা রসুনটা ব্যবহার করতে, কিন্তু সবসময় যে পেরে উঠি সেটাও না, মাঝে মাঝে কিনেও খাই। আর আদা রসুন পেস্ট করার সময় আমি একটু লবণ আর তেল দিয়ে এটাকে ব্লেন্ড করি, তাহলে হয় কি এই আদা রসুনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। পেস্ট করে নেবার পরে এটাকে সংরক্ষণ করার জন্য আমি আইস কিউবের যে ট্রেগুলো থাকে সেগুলো একটা নিয়ে নিচ্ছি। আদার পেস্টটাকে আমি আইস কিউবের মধ্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি। 1 চামচ করে দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমার হিসাবটা ঠিক থাকবে, আমি কোন রান্নায় কী পরিমাণে ব্যবহার করছি সেটা বুঝতে পারবো। এগুলা এবার ডিপ ফ্রিজে রেখে দিব, আধা ঘন্টার মধ্যেই এগুলা জমে যায়। তো অন্য একটা প্লেটও আমি এভাবে বাকি যে আদার পেস্টগুলো ছিল সেগুলো 1 চামচ করে নিয়ে ফ্রোজেন করে নিয়েছি। এবার এই আদার ফ্রোজেন কিউবগুলোকে নিয়ে একটা জিপলক ব্যাগে ভরে আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিব, আর এভাবেই আমি এই আদার পেস্টটা সংরক্ষণ করব। জিপলক ব্যাগে রাখার কারণ হচ্ছে আপনার ফ্রিজে জায়গাটা কম লাগবে। আপনি যদি বক্সে করে রাখতে চান তাহলে অনেক জায়গা লাগে ফ্রিজে, তবে এভাবে জিপলক ব্যাগে রাখলে আপনি বেশি জিনিস সংরক্ষণ করতে পারবেন। একইভাবে আমি রসুনটাও করে নিয়েছি, ঠিক একইভাবে লবণ আর তেল দিয়ে রসুনটা পেস্ট করে 1 চামচ করে আমি ট্রেতে রেখে দিয়েছিলাম। এই যে, আর যখন আমার দরকার হবে আমি এটা বের করে ব্যবহার করতে পারবো। আর যারা এইসব ঝামেলায় যেতে চান না তারা তো ইন্ডিয়ান দোকান বা বাংলাদেশি দোকান থেকে কিনেই নিতে পারবেন। এবার একটা বেসন মিক্স তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আমি বেসন, চালের গুঁড়ো, হলুদ, লবণ, মরিচ আর সাথে ভেজিটেবল স্টক পাউডার মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে চিকেন স্টক পাউডারও দিতে পারেন। তো আমি এই স্টক পাউডারটা ব্যবহার করি সবসময়, এটা ভেজিটেবল স্টক পাউডার। আপনারা ম্যাগি স্টক পাউডারও দিতে পারেন, এতে বেসন মিক্সটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এভাবে মিশিয়ে নিয়ে আপনি একটা জারে ভরে রেখে দিতে পারেন। আর রোজার মাসে এই বেসন মিক্সটা কিন্তু অনেক কাজে আসে। আপনার যখন একটু বেগুনি খেতে ইচ্ছে হলো বা ফুলকপির বড়া খেতে ইচ্ছে করলো, তখন কিন্তু আপনি এখান থেকে একটু বেসন নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা আপনি স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারেন, বাইরে কোনো কিছুই হবে না। তো এটা আমি এখন সংরক্ষণ করে নিচ্ছি আর বাইরেই রেখে দিচ্ছি, এটা এভাবেই ভালো থাকবে। রোজার মাসে আরেকটি যেটা খাওয়া হয় সেটা হচ্ছে শরবত। শরবত তো আমাদের সবারই অনেক প্রিয়। সারাদিন রোজা রাখার পরে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত, আর কি বলবো। আর লেবু শরবত আমার সবসময় খুবই পছন্দের। তো আপনারা চাইলে এভাবে লেবু কেটে আমার মতো জুস করে রেখে ডিপে রেখে দিতে পারেন, তাহলে প্রতিদিনের লেবু চিপে চিপে শরবত বানানোর কষ্টটা থাকে না। লেবু জুসটাকে একটি আইস কিউব ট্রেতে নিয়ে ডিপে রেখে দিলেই হয়ে যায়। এটা যখন জমে যাবে মানে আইস হয়ে যাবে, তখন জাস্ট খুলে নিয়ে আপনি একটা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন। আর যখনই আপনার শরবত খেতে ইচ্ছে হলো, গ্লাসে একটি আইস কিউব নিয়ে নিলেন আর সাথে চিনি, বিট লবণ দিয়ে শরবত বানিয়ে গুলিয়ে খেয়ে নিতে পারলেন। তো এই কাজটাও কিন্তু সহজ হয়ে যায় আপনি যদি এভাবে করে রাখতে পারেন। রোজার সময় পেঁয়াজটা অনেক খাওয়া হয়, এজন্য আপনি চাইলে পেঁয়াজকে কেটে নিয়ে সংরক্ষণ করতে পারেন। পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে বক্স বা জিপলক ব্যাগে ভরে আপনি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতো সংরক্ষণ করতে পারেন, আর ডিপে রাখতে চাইলে এর চেয়ে বেশি সময় পারবেন। আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে নিচ্ছি। রোজার মাসে আমি একটি গরম মশলাও তৈরি করে থাকি, যেটা আমি হালিম রান্নার পর বা ছোলা রান্নার পর উপরে একটু ফ্লেভারের জন্য ব্যবহার করে থাকি। এই মশলা তৈরির জন্য এখানে আমি কিছু শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ, লং, সাদা গোলমরিচ আর স্টার অ্যানিসের হাফ নিয়েছি, যেহেতু এটার গন্ধটা অনেক বেশি থাকে, মানে খুবই কড়া ফ্লেভারে হয়ে থাকে। আর কিছু ধনিয়া আর জিরা আছে। এবার এটাকে একটা ফ্রাই প্যানে নিয়ে ঢেলে নিচ্ছি। চুলার আঁচটা ছোট করে নিয়েই এগুলোকে টালতে হবে, আর এমন না যে বেশিক্ষণ ধরে টালতে হবে, হালকা কিছুক্ষণ টেলে নিলেই হবে। হালকা একটু গরম হলেই আপনি চুলাটা বন্ধ করে দিবেন। তারপর মশলাগুলোকে যতদূর সম্ভব হাত দিয়ে ভেঙে ভেঙে ছোট করে নেবেন। তো আমি এখন সবগুলোকে একটু ছোট ছোট করে নিচ্ছি, আর শুকনো মরিচগুলোকেও আমি একটু কাঁচি দিয়ে কেটে ছোট করে নিচ্ছি। এতে করে আপনার মশলাটা খুব ভালোভাবে
মিহি গুঁড়ো হবে। একটি গ্রাইন্ডার নিয়ে আমি মশলাটা এখানে গুঁড়ো করে নিয়েছি। আগেই বলেছি এটা আমি হালিম রান্নার পর উপরে একটু দিয়ে থাকি, মাংস রান্নার পর উপরে একটু দিয়ে থাকি, ছোলাতে দিয়ে থাকি। তো এটা জাস্ট একটু ফ্লেভার বাড়াই এই যা। আর আমার অন্যান্য যে মশলাগুলো আছে যেমন হলুদ, মরিচ, গরম মশলা, ধনিয়া, এগুলো আমি ভরে রেখে দিয়েছি যাতে আমার কাজটা সহজ হয়। রেগুলার রান্নাবান্নায় এই মশলাগুলো সবসময় লাগে, তাই এগুলো আমি ভরে রেখে দিয়েছি। রোজায় সবসময় তার ভাজা পোড়া খেতে ভালো লাগে না, এজন্য চাইলে আপনারা মাঝে মাঝে আমার মতো এভাবে চিকেন ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এখানে আমি তান্দুরি মশলা, আদা, রসুন, দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এবার এটাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। মাঝে মাঝে আপনারা চাইলে এইভাবে চিকেন জাস্ট একটু ওভেনে বা এয়ার ফ্রায়ারে তেল স্প্রে করে বা গ্রিল করে আপনারা খেতে পারেন সাথে সালাদ দিয়ে। এটাও কিন্তু একটা ভালো ইফতার। তো এখন আমি এটাকে ডিপে রেখে দিচ্ছি। যখন আমার এই ধরনের খাবার খেতে ইচ্ছে করবে তো বের করে নিলেই হলো, কাজটাও সহজ হয়ে গেল আমার। আমি কিছু মাছের চপও তৈরি করে রেখেছি। মাঝে মাঝে শুধুমাত্র ডাল রান্না করে এভাবে চপ ভেজে ডিনারটা সারা যায়, বা রাতে সেহরিও কিন্তু আমরা করতে পারি। আর এই চপ মাখানোর ক্ষেত্রে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। আমি যদি কোনো জিনিস ফ্রোজেন করতে চাই সেক্ষেত্রে কখনোই আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না, হয় একটু অল্প তেলে পেঁয়াজটাকে ভেজে নিই বা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে থাকি। এখন এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিচ্ছি। খুব অল্প সময় লাগে ফ্রোজেন হতে, 30 মিনিটের মধ্যেই এগুলা দেখবেন ফ্রোজেন হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো একদমই শক্ত হয়ে গেছে। এখন এগুলাকে আমি জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে নিচ্ছি। এভাবে করে আপনারা যে কোনো ফ্রোজেন জিনিস আগে বানিয়ে রাখলে আপনার কষ্টটা কিন্তু অনেক কমে যায়। রোজার মাসে আপনি বেশি বেশি ইবাদত করতে পারবেন, আর এই খাওয়া দাওয়ার পিছনে সময়টা একটু কম ব্যয় হবে। এবার আমি কিছু সমুচাও বানিয়ে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড সমুচা এই ধরনের খাবারগুলো খেতে খুব পছন্দ করে। তো একইভাবেই আমি এটাও বানিয়ে ফ্রোজেন করে নিচ্ছি। আর যখনই খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলেই হবে, বা এয়ার ফ্রাইও করতে পারেন, জাস্ট তেল স্প্রে করে এয়ার ফ্রাই করে নিলেও হয়ে যাবে। তাছাড়া রোজার মাসে মুড়ি, চিড়া এগুলো তো খাওয়াই হয়। আপনার চাইলে আমার মতো এভাবে ভরেও রেখে দিতে পারেন। এগুলো কফি, তারপর চা, চিনি এগুলো আমি ভরে রেখে দিয়েছি, কারণ আমার বাসায় এগুলো অনেক খাওয়া হয়। আসলে রোজার মাসে খাওয়া দাওয়ার পিছিয়ে খুব একটা বেশি সময় নষ্ট না করাই ভালো। সেজন্য কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে আমরা বেশি বেশি সময় ইবাদত করতে পারবো, আর লাইফটাও অনেক সহজ হয়ে যায়, যেহেতু বাইরের দেশে আমাদের সাহায্য করার কেউ থাকে না, বা যারা চাকরিজীবী তাদেরও অনেক ব্যস্ততা থাকে। তো এভাবে কিছু কাজ আগে থেকে আমরা গুছিয়ে রাখলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আশা করি আমার আজকে এই রোজার প্রস্তুতি ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ।